স্বপ্নাদেবীর দুই বৌমা সুচরিতা এবং পারমিতাকে নিয়ে তার সংসার, কিন্তু দুই বৌমার মধ্যে একটাই সমস্যা। বড় বৌমা সুচরিতাকে দেখতে কুৎসিত ছিল, অন্যদিকে ছোট বৌমা পারমিতা দেখতে একেবারে বিশ্ব সুন্দরীর থেকেও অপূর্ব। ফলে স্বাভাবিকভাবেই শাশুড়িমা সুন্দর বৌমার রূপের প্রশংসা করতে কোনো ঘাটতি রাখে না। আর সুচরিতার বাজে চেহারা এবং বিশ্রী মুখশ্রীর কারণে তাকে খারাপ খারাপ কথা শুনতে হয়। এমনকি বাড়ির রান্না বান্না থেকে শুরু করে কাপড় কাচা, বাসন মাজা সব কাজই সুচরিতাকে করতে হয়, কারণ শাশুড়ি মা তার সুন্দর ছোট বৌমাকে মাথায় তুলে রাখে। স্বপ্নদেবী মনে করে যে তার সুন্দর বৌমা যদি ঘরের কাজ করে তাহলে বৌমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। একদিন, আজকে আমার ভীষণ গরম গরম রুটি আর আলুর দম খেতে ইচ্ছে করছে। সুচরিতা, যাও তো আমার জন্য রান্নাঘরে গিয়ে রুটি সেকে নিয়ে এসো, আর তার সাথে আলুর দম করে নিয়ে এসো। মা, আমি এই শীতের মধ্যে এক্ষুনি বাসন মেজে উঠলাম, আর আমার হাত ঠান্ডায় জমে বরফ হয়ে গেছে, তাই আমি এখন আর কিচ্ছু রান্না করতে পারবো না। আপনি আপনার আদরের সুন্দরী ছোট বৌমাকে বলুন না, ও আপনার জন্য রুটি আর আলুর দম রান্না করে দেবে। না না, ও সবেমাত্র এই বাড়িতে এসেছে, একদিনও হয়নি। আমার ছোট বৌমা বিয়ে করে শ্বশুর বাড়িতে এসেছে, এখনই আমি ওকে গ্যাসের ধারে রান্না করতে পাঠিয়ে দেব না। কালকে সন্ধ্যাবেলায় ওর বিয়ের পরে এই প্রথম মুখ দেখার অনুষ্ঠান হবে, এখনো রান্নাঘরে যাবে না। শাশুড়ি মা এবং বড় জায়ের কথা শুনে পারমিতা ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। মা, আমার রান্না করতে কোনো সমস্যা নেই, কারণ বিয়ের পর থেকেই বাড়িতে এসে দেখছি বড় বৌদি অনেক কাজ করছে, আর আমি শুধু পায়ের উপর পা তুলে বসে আছি। তাই এখন আমি আপনার জন্য গিয়ে রুটি আর আলুর দম তৈরি করে নিয়ে আসছি। খবরদার ছোট বৌমা, তুমি তোমার এই সুন্দর রূপ নিয়ে একদম রান্নাঘরে আগুনের তাপের সামনে যাবে না। গ্যাসে রান্না করার ফলে তোমার সৌন্দর্য কমে যেতে পারে। কালকে পাড়ার সব মহিলারা তোমার মুখ দেখতে আসবে, আমি চাই ওরা যেন তোমার সৌন্দর্য দেখে একেবারে চলে যায়। ছোট বৌমার রূপের এরকম প্রশংসা শুনে বড় বৌমা একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে, কিন্তু সে তার মনের হিংসার কথা কিছুতেই প্রকাশ করতে চায় না। তাই সে তার শাশুড়ি মায়ের জন্য রুটি এবং আলুর দম তৈরি করতে রান্নাঘরে চলে যায়। শাশুড়ি মা সেখানেই বসে বসে তার বড় বৌমাকে রুটি এবং আলুর দমের সঙ্গে সঙ্গে গরম গরম চা করে নিয়ে আসারও অর্ডার দিয়ে দেয়। সে তার ছোট বৌমাকে নিজের পাশে বসিয়ে তার মাথায় হাত বোলাতে থাকে। ভাগ্যিস আমি তোমাকে পছন্দ করে আমার ছোট ছেলের বউ বানিয়ে নিয়ে এসেছিলাম, তাই তো তুমি এত সুন্দর। বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রায়ও তোমার সৌন্দর্যের সামনে ফেল করে যাবে। আর আমার বরকে দেখো, এই কুশ্রী বাজে দেখতে মেয়েটাকে আমার বড় ছেলের গলায় ঝুলিয়ে দিয়েছে। শাশুড়ি মায়ের এরকম কথা সুচরিতার কান পর্যন্তও পৌঁছায়, তাই তার চা করার দিকে কোনো মন থাকে না। সে একেবারে তার শাশুড়ি মায়ের কথাবার্তা সহ্য করে উঠতে পারে না। মনে হচ্ছে শাশুড়ি মায়ের চায়ে বিষ মিশিয়ে অনেকে গিলিয়ে দিই। বদমাইশ মহিলা, আমাকে কাজের মাসির মতো খাটায়, এক মিনিটও বসতে দেয় না, আর সুন্দরী ছোট বৌমাকে পটের রানী সাজিয়ে বসিয়ে রেখে দিয়েছে। যত সব। এভাবেই কিছুক্ষণ কাটে। সুন্দর নতুন বৌমার মুখ দেখার অনুষ্ঠানের জন্য শাশুড়ি মা নিজে থেকে দোকানে যায়। সে নিজে পছন্দ করে বেছে বেছে সব থেকে সুন্দর এবং দামি বেনারসি তার সুন্দর ছোট বৌমার জন্য কিনে নেয়। এমনকি পারমিতার সৌন্দর্য যাতে আরো বৃদ্ধি পায় সেই কারণে স্বপ্নাদেবী অনেক দামি দামি মেকআপ কিনে নিয়ে আসে। সে সমস্ত কিছু পারমিতার হাতে তুলে দেয়। এই নাও বৌমা, আমি তোমার জন্য বেনারসি শাড়ি আর অনেক দামি দামি মেকআপ কিনে এনেছি। আজকে সন্ধ্যাবেলা তুমি এই সমস্ত কিছু পরে সুন্দর করে তৈরি হবে, কারণ পাড়ার মহিলারা তোমাকে সবাই দেখতে আসবে। এত কিছু কিনতে গেলেন কেন মা? আমার কাছে বিয়ের বেনারসি আর বিয়ের সমস্ত মেকআপই তো ছিল। বেকার বেকার টাকা নষ্ট করলেন, আর আমি এমনিতেই এত সুন্দর, আমার আর বেশি বেশি মেকআপ করার তো কোনো প্রয়োজনই নেই। শোনো নতুন বউ, বেশি আদিক্ষেতা মার্কা কথা বলো না। শাশুড়ি মা দিয়েছে, নিয়ে নাও। মায়ের সামনে ভালো সাজা হচ্ছে। আর মা, আমার যখন প্রথম মুখ দেখার অনুষ্ঠান ছিল তখন তো আপনি আমাকে একটা ছাপা শাড়ি উপহার দিয়েছিলেন, আর নিজের ছোট বৌমার বেলায় দামি দামি জিনিসপত্র কিনে দিচ্ছেন। ব্যাস, অমনি ছোট বৌমার সঙ্গে হিংসা করা শুরু হয়ে গেল। তুমি খারাপ দেখতে, তাই তোমাকে ছাপা শাড়ি পরলেই মানাবে, সেই কারণেই তো তোমাকে ছাপা শাড়ি কিনে দিয়েছিলাম। যাও এখন রান্নাঘরে গিয়ে সবার জন্য ভালো করে মটন বিরিয়ানি আর ফ্রাইড রাইস রান্না করা শুরু করো। সন্ধ্যাবেলা পাড়ার মহিলারা আসলে তাদেরকে তুমি খাবার পরিবেশন করে খাওয়াবে। এই বলে স্বপ্নাদেবী সুচরিতাকে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং নিজের আলমারি থেকে দামি সোনার হার বের করে। সেই সোনার হার স্বপ্নাদেবী পারমিতার গলাতে পরিয়ে দেয়।
সুচরিতা দরজার পেছনে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে শাশুড়ি মায়ের সমস্ত কাণ্ড দেখে। সে এক মুহূর্ত আর এত বাড়াবাড়ি সহ্য করতে পারে না। তাই সে নতুন বউয়ের প্রথম মুখ দেখার অনুষ্ঠান ভেস্তে দেওয়ার ফোন দিয়ে আটতে শুরু করে। শাশুড়ি মা ছোট বৌমার ঘর থেকে বেরিয়ে গেলে সুচরিতা পারমিতার কাছে যায়। আমি সবসময় তোমাকে মুখ করি বলে তোমার খুব খারাপ লাগে বলো? আসলে আমার না কিছু করার নেই, সবসময় আমি একা হাতে বাড়ির কাজ করি তো, আর শাশুড়ি মা বসে বসে আরাম করে, তাই আমার একটু রাগ হয়। তুমি তো নিজের চোখেই দেখলে উনি সবসময় আমার সঙ্গে কেমন ব্যবহার করেন। না না দিদি, আমার খারাপ লাগবে কেন? আর এই তো একটা দিন, আজকে আমার প্রথম মুখ দেখার অনুষ্ঠান হয়ে গেলে কালকে থেকে আমি রান্না বান্না ঘরের কাজে তোমাকে সাহায্য করব। আর আমাদের শাশুড়ি মায়ের তো বয়স হয়েছে, এই কারণে উনি একটু খিটখিট করেন। যাই হোক, তোমাকে যেই কথাটা বলার জন্য আসলাম সেটা হলো, আজকে তোমার প্রথম মুখ দেখার অনুষ্ঠানে আমি ভাবছি তোমাকে নিজের হাতে সাজিয়ে দেব। আমি খুব সুন্দর সাজাতে পারি, তুমি একেই এত সুন্দর, তারপর যদি আমি তোমাকে সাজাই তুমি কিন্তু আরো সুন্দর হয়ে যাবে। না না দিদি, তোমাকে এত কষ্ট করতে হবে না, তোমাকে সবার জন্য অনেক রান্না বান্না করতে হবে, তারপর যদি তুমি আমাকে সাজাতে বসো তাহলে অনেক দেরি হয়ে যাবে। আর আমি নিজেই সাজতে পারি, কলেজে পড়ার সময় মেকআপ কোর্সও করেছিলাম। এভাবেই পারমিতা কিছুতেই সুচরিতার কাছে সাজতে চায় না। সুচরিতা মনে মনে ভেবেছিল যে তার ছোট যাকে এমন বাদরের মতো সাজাবে যে তাকে সকলের সামনে অপমানিত হতে হবে আর শাশুড়ি মায়ের মুখে চুনকালি পড়বে। কিন্তু তার এই বদমাইশি ফোন দিয়ে পারমিতা ভেস্তে দেয়। সুচরিতা অনেক জোর করলেও পারমিতাকে রাজি করাতে পারে না, তাই সে যুদ্ধে ব্যর্থ হয়ে রান্নাঘরে ফিরে যায়। দেখতে দেখতে প্রায় আরো কিছু সময় পার হয়। বিকেল বেলা, সন্ধ্যা 7টার সময় পাড়া সবাই আমাকে দেখতে চলে আসবে। তাড়াতাড়ি করে নিজের জন্য মুলতানি মাটির ফেস প্যাকটা বানিয়ে নিই। ছোটবেলা থেকে এই ফেস প্যাকটা মাখি বলে আমি এত সুন্দর। এই বলে পারমিতা আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাটিতে করে মুলতানি মাটি, গোলাপ জল এবং দুধ নিয়ে একটি ভালো করে ফেস প্যাক বানায়। ঠিক তখনই সুচরিতা ইচ্ছা করে পারমিতাকে রান্নাঘরে ডাক দেয়। পারমিতা সেই ফেস প্যাক রেখে রান্নাঘরে যায়। কি হলো দিদি, আমাকে ডাকছো? এখনো তোমার সাজগোজ শেষ হলো না? এই কারণেই বলেছিলাম যে আমি তোমাকে সাজিয়ে দেব। যাই হোক, তুমি যখন সাজবে না তখন আমারও তোমাকে সাজিয়ে দেওয়ার কোনো ইচ্ছা নেই। আর এখন শাশুড়ি মা পার্কে হাঁটতে গেছে, এই সুযোগে তুমি একটু আমাকে রান্না বান্নাতে হেল্প করে দাও তো, আমি ঘরে গিয়ে একটু ঘুমিয়ে নিই। ঠিক আছে দিদি, তুমি যাও, তুমি রেস্ট করো, আমি বাদ বাকি রান্না বান্নাগুলো করে নিচ্ছি। সুচরিতা এভাবেই পারমিতা সব রান্না বান্না করে নেয়। পারমিতা যে শুধুই সুন্দর তাই নয়, তার হাতের রান্না বান্নাও যথেষ্ট ভালো। আর স্বপ্না দেবী বাড়ি ফিরে আসার আগেই পারমিতা ঝটপট করে সব রান্না করে নেয়। যাই, এবার তাড়াতাড়ি করে গিয়ে মুখে ফেস প্যাকটা লাগিয়ে নিই, না হলে আমার ফেস প্যাক শুকিয়ে যাবে। আর বেশি দেরি করে ফেস প্যাক মাখলে মুলতানি মাটির কোনো কাজও হবে না। এই বলে পারমিতা নিজের ঘরে যায়। সে আয়নার সামনে দাঁড়িয়ে ভালো করে মুখের মধ্যে ফেস প্যাক লাগায়। মুলতানি মাটির ফেস প্যাক লাগানো মাত্রই পারমিতার মুখ ভীষণ পরিমাণে জ্বলে ওঠে। সে মুখে জ্বালা পোড়া কিছুতেই সহ্য করতে পারে না। আমার মুখ ভীষণ পরিমাণে জ্বলছে। ইস, বিয়ের আগে কত মুখে মুলতানি মাটির ফেস প্যাক লাগিয়েছি, কিন্তু কখনো তো আমার মুখ জ্বালা পোড়া করেনি, কিন্তু আজকে এত জ্বালা পোড়া কেন করছে? পারমিতা তাড়াতাড়ি করে বাথরুমে গিয়ে নিজের মুখ ধুয়ে নেয়। সে যখন আয়নার সামনে এসে দাঁড়ায় তখন পারমিতা দেখে যে তার মুখের মধ্যে লাল লাল ছোপ হয়ে গেছে। একেই তার গায়ের রং ফর্সা, আর তার উপর মুখে লাল লাল ছোপ যেন চাঁদের গায়ে কলঙ্ক বলে মনে হয়। পারমিতার মুখের সৌন্দর্য এই লাল দাগের কারণে একেবারে নষ্ট হয়ে যায়, তাই সে খুবই ভয় পেয়ে যায়। ইস, আমার মুখের একই অবস্থা হয়েছে, এবার আমি কি করে সবার সামনে যাব? একটু পরেই তো পাড়ার সবাই আমাকে দেখতে চলে আসবে। শাশুড়ি মা যদি জানতে পারে আমার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে তাহলে তো আমাকে ভীষণ বকাবকি করবে। পারমিতা কি করবে কিছুই বুঝতে না পেরে নিজের মুখে বেশি বেশি করে মেকআপ লাগাতে থাকে। সে ফাউন্ডেশন, কনসিলার, এমনকি কালার কারেক্টর ব্যবহার করলে তার মুখের এরকম লাল লাল দাগ কিছুতেই যেতে চায় না। তাই সে তাড়াতাড়ি করে বেনারসি শাড়ির আঁচল দিয়ে নিজের মুখটা ঢেকে নেয়। ইতিমধ্যে পাড়ার সকল মহিলারা পারমিতাকে দেখতে চলে আসে। সুচরিতা তাদেরকে চা এবং জলখাবার পরিবেশন করে। এখন আমিও দেখব যে কিভাবে ওই পারমিতার লাল দাগ বিচ্ছিরি বাদরের মতো মুখ নিয়ে সবার সামনে আসে। আজকে বিকেলবেলা ভাগ্যিস আমি ওকে নাটক করে রান্নাঘরে ডেকেছিলাম, আর তারপর আমি যেটা করেছি।
আসলে পারমিতা রান্নাঘরে যখন রান্না করছিল তখন সুচরিতা ইচ্ছা করে তার সুন্দর ছোট জায়ের ঘরে যায়। সে দেখে যে ড্রেসিং টেবিলের উপর একটি মুলতানি মাটির প্যাক রাখা আছে। সেই প্যাকের মধ্যে সুচরিতা বদমাইশি করে বিছুটি পাতার রস মিশিয়ে দেয়, তাই সেই মুলতানি মাটির প্যাক একেবারে বিষাক্ত হয়ে যায়। সুচরিতা তাড়াতাড়ি করে সেই ঘর থেকে পালিয়ে গেলে পারমিতা নিজের ঘরে এসে নিজের অজান্তেই সেই মুলতানি মাটির প্যাক মুখে লাগিয়ে নেয়, আর তার মুখের এরকম খারাপ অবস্থা হয়ে যায়। কিন্তু এই ঘটনা সে কাউকেই জানাতে পারে না। কিছুক্ষণ পর পারমিতার স্বামী সুজয় পারমিতাকে সকলের সামনে নিয়ে যাওয়ার জন্য ঘরে আসে। কি হলো পারমিতা, তুমি এরকম ঘোমটা দিয়ে মুখটা ঢেকে আছো কেন? তোমাকে আজকে সবাই তো দেখতে এসেছে, তাই ঘোমটা খুলে ফেলো। না না, আমাকে আজকে মা ফোন করেছিল। মা বলেছে সবার সামনে মুখে ঘোমটা দিয়ে রাখতে, না হলে নিজের শ্বশুরবাড়ির অমঙ্গল হতে পারে। তাই আমি এরকম ভাবেই সবার সামনে যাব। সুজয় পারমিতাকে নিয়ে সবার সামনে যায়। পারমিতার এরকম অবস্থা দেখে সুচরিতার মনে মনে খুবই হাসি পায়। শাশুড়ি মা নিজের সুন্দর ছোট বৌমার মুখে এরকম ঘোমটা কিছুতেই পছন্দ করে না, তাই কিছুক্ষণের মধ্যেই সে পাড়ার মহিলাদের নিজের সুন্দর বৌমার মুখ দেখাবে বলে ঘোমটাটা তুলে দেয়। সেই মুহূর্তে পারমিতার চাঁদের মতো সুন্দর মুখ সকলের সামনে বেরিয়ে আসে, যেই মুখে লাল দাগের একটা ছিটে ফোঁটাও থাকে না। সকলে পারমিতার এরকম সুন্দর রূপের অনেক প্রশংসা করে। আমার মুখে আর কোনো লাল দাগ নেই, তার মানে বেশি বেশি মেকআপ করার ফলে ওই মুলতানি মাটির বাজে রিয়াকশন কেটে গেছে। ধন্যবাদ ঈশ্বর, আমি আজকে বেঁচে গেছি। ঠিক তখনই পারমিতা বুঝতে পারে যে তার বড় জায়ের মুখের রং উড়ে গেছে। তার চোখে মুখে একেবারে হিংসার আগুন ফুটে ওঠে, যা দেখে পারমিতা এক মুহূর্তেই বুঝে যায় যে সুচরিতাই পারমিতার সৌন্দর্য নষ্ট করে দেওয়ার জন্য কোনো প্ল্যানিং করেছিল। কিন্তু সকলের সামনে পারমিতা তা প্রকাশ করে না। তার মুখ দেখানোর অনুষ্ঠান ভালোভাবে সফল হয়ে গেলে ছোট বৌমা সুচরিতার কাছে যায়। দিদি, আমি শুধু ভেবেছিলাম তোমাকে দেখতেই বাজে, কিন্তু তোমার মনটাও যে এত বাজে তার প্রমাণ আজকে পেয়ে গেলাম। তুমি ইচ্ছা করে আমার মুলতানি মাটির ফেস প্যাকে কিছু একটা মিশিয়ে দিয়েছিলে, তাই না? যাতে আমার রূপ খারাপ হয়ে যায় আর আমার প্রথম মুখ দেখার অনুষ্ঠান ভেস্তে যায়। আমি কেন তোমার মুলতানি মাটির ফেস প্যাকে বিছুটি পাতা মেশাতে যাব? হ্যাঁ, এই বলে সুচরিতা নিজের জিভ কেটে ফেলে। পারমিতা নিজের মুখে একবারও উচ্চারণ করেনি যে মুলতানি মাটির ফেস প্যাকে বিছুটি পাতা মেশানো ছিল। সুচরিতা নিজেই ভুল করে সেটা স্বীকার করে। দেখলে, তুমি নিজেই প্রমাণ পেলে যে তুমি আমার মুলতানি মাটির ফেস প্যাকে বিছুটি পাতা মিশিয়েছিলে। আমি কিন্তু তোমাকে একবারও বিছুটি পাতার কথা বলিনি। আর তুমি যখন আমাকে এত করে সাজাতে চাইছিলে তখনই আমার মনে একটু সন্দেহ হয়েছিল, কিন্তু তাই বলে তুমি যে এরকম খারাপ কাজ করতে পারো আমি তো ভাবতেই পারিনি। আমার ভুল হয়ে গেছে রে পারমিতা, আমি আর কখনোই এমন করব না। আসলে শাশুড়ি মা তোমার সৌন্দর্যের এত প্রশংসা করে যে আমি হিংসাই সহ্য করতে পারি না, তাই আমি এরকম খারাপ কাজ করে ফেলেছি। তোমার সাথে আমার এছাড়া আর কোনো শত্রুতা নেই, বিশ্বাস করো। আমি তোমার সব কথাই বুঝেছি, আর তুমি আমার বড় যা, তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আর আমি আমার বাড়ির কাউকে এই বিষয়ে কোনো কথাই জানাবো না। কিন্তু দয়া করে দ্বিতীয়বারের এরকম কাজ করো না। তোমাকে দেখতে খারাপ বলে আমি তোমাকে কখনো খারাপ মনে করি না। পারমিতার কথা শুনে সুচরিতা খুবই খুশি হয়, ফলে সে আর কখনো নিজের ছোট জায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে না। এভাবেই তারা দুই বৌমা একসঙ্গে মিলেমিশে সংসার করতে থাকে। কোয়েল তার বাবা মায়ের সঙ্গে একটি শহরে থাকতো। কোয়েলের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই প্রচন্ড পরিমাণে স্টাইলিশ এবং মডার্ন ছিল, তাই সে সবসময় তাদের সাথে পাল্লা দিয়ে চলার চেষ্টা করত। কোয়েলের খুব সুন্দর লম্বা ঘন চুল ছিল, কিন্তু একদিন সে দেখে তার এক বান্ধবী একদম ছোট ছোট করে চুল কেটেছে এবং তাতে রং বেরঙের কালার করেছে। ব্যাস, তখনই কোয়েলেরও ইচ্ছা হয় সেও সেটাই করবে। কোয়েল হঠাৎই বাড়িতে এরকম রামধনু রঙের চুল নিয়ে আসায় কোয়েলের মা অঞ্জলি দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। ইস মাগো, এই জোকারটা কে? চুলে এসব রং করেছিস কেন তুই? বাবা বাড়িতে আসলে তোর আর রক্ষে নেই। তোকে বলে বলে ক্লান্ত হয়ে যাচ্ছি, কারোর দেখে কিছু করিস না। তুই এমন হাল কেন করলি বলতো? তোমরা কি ফ্যাশন বলে কিছু বোঝো না? এটাই তো এখন ট্রেন্ড। এগুলো শুধু নরমাল কালার নয়, এগুলোকে হাইলাইট বলে। আমার সব বন্ধুরা চুলে এরকমই কালার করেছে। ওদের সাথে ঘুরতে বেরিয়ে যদি শুধু আমার চুলই কালো থাকে তাহলে লোকে তো আমাকে ব্যাকডেটেড বলবে। কাউকে খুন করাটা যদি ট্রেন্ড হয় তুই কি সেটাও করবি? আমি বুঝতে পারছি না তোকে কিভাবে বোঝাবো। সবকিছু তোকে মানায় না। নিজের বাড়ির লোকে যদি সাপোর্ট না করে তাহলে তো অন্যরা আমাকে খারাপ বলবেই, তাই না? আচ্ছা বাদ দাও তো,
তোমার সাথে কথা বলাই বেকার। এই বলে কোয়েল নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পরে তার বাবা এসে তার এমন চুলের অবস্থা দেখে প্রচন্ড রেগে যায়। সুমন বাবু এতটাই রেগে যায় যে কোয়েলকে সে জানিয়ে দেয় সে যদি আগামী 1 ঘন্টার মধ্যে তার চুলের রং ঠিক না করতে পারে তাহলে সে যেন বাড়ি থেকে বেরিয়ে যায়। মজা হচ্ছে নাকি? 1 ঘন্টার মধ্যে আমি হাইলাইট তুলবো? এগুলো কম করে 6 মাস চুলে থাকে। সপ্তাহে 3 বার শ্যাম্পু করলে 6 মাসে গিয়ে রংটা একটু হালকা হয়। আর তুমি বলছো 1 ঘন্টায় তুলে দিতে? তোমাকে যেটা বলা সেটা বলে দিয়েছি, তুলতে পারলে তুলবে, না হলে বাড়ি থেকে বেরিয়ে যাবে একেবারে। সুমন বাবুর কথা শুনে কোয়েল খুবই ভয় পেয়ে যায়। সে নানান রকমের প্রোডাক্ট চুলে ব্যবহার করতে থাকে যাতে তাড়াতাড়ি করে তার চুলের রংগুলো সব ধুয়ে মুছে যায়। একা একা কিছু বুঝতে না পেরে সে তার বন্ধু বান্ধবদেরকেও ফোন করে জিজ্ঞাসা করতে থাকে। তারাও যে যার মতো জিনিসপত্রের নাম কোয়েলকে বলতে থাকে। তুই শিওর তো এটাতে আমার চুলের রং সব ধুয়ে যাবে? আর কোনো হাইলাইট থাকবে না তো? কারণ যদি হাইলাইট থাকে তাহলে আমি কিন্তু তোদের বাড়িতে গিয়ে থাকবো। আমার বাবা তো আমাকে এখানে আর থাকতে দেবে না বলেছে। আরে বাবা, তুই এত চিন্তা করছিস কেন? এই প্রোডাক্টগুলো ব্যবহার করে দেখ না, যদি সব রং না ওঠে তাহলে তুই তো চুলটা আবার কালো রং করে নিবি, তাহলেই তো হয়ে যায়। তোর মাথায় কত বুদ্ধি মিনু! এই বুদ্ধিটা আগে দিলে আমি তো চুলে এত কিছু লাগাতামই না। যাই, বাবার চুলের কালারটা নিয়ে আসি। বাবার কথা মতো যখন কাজ করব, বাবার জিনিস দিয়েই তো কাজ করতে হবে। এই বলে কোয়েল ফোন রেখে চুল কালো করার জন্য রং আনতে চলে যায়। কিছুক্ষণ পরে সে কালো রঙই সে তার রামধনু রঙের চুলের উপর বোলাতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তার চুল আবার আগের মতো কালো হয়ে যায়। অঞ্জলি দেবী এবং সুমন বাবু এমন চমৎকার দেখে খুবই অবাক হয়। তারা কোয়েলকে আর কিছুই বলে না। এই ঘটনার পরে কোয়েলের সাহস যেন আরো বেড়ে যায়। সে নিজের ইচ্ছা মতো চুলে রং করতে থাকে, আবার বাড়ি ফেরার আগেই চুলে কলপ করে নেয়। আমি মানছি তোকে আইডিয়াটা দিয়েছিলাম, কিন্তু তুই যে আইডিয়াটার এভাবে বারবার অপব্যবহার করবি এটা তো আমি ভাবতেও পারিনি। প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে এভাবে বারবার চুলে নানান রকমের রং লাগানো ঠিক নয়। তোর এত সুন্দর চুল যদি নষ্ট হয়ে যায়। আমি বাবা মায়েরও কথা শুনি, আবার ট্রেন্ডও ফলো করে চলি। এই কারণেই বাড়িতে বাইরে সব জায়গাতেই সবাই আমাকে ভালোবাসে, পছন্দ করে। তাই বুঝি তোর আমাকে নিয়ে হিংসা হচ্ছে, তাই না? কর কর, আমি কিন্তু রাগ করব না। আমি হিংসা করব কেন? আমি তো তোর ভালোর জন্যই বলছি। যেদিন তোর সব চুল উঠে যাবে আর তুই ন্যাড়া হয়ে যাবি, তখন কত ট্রেন্ড ফলো করতে পারিস আমিও দেখব। তখন কে কার উপর হিংসা করে আমি তো সেটাও দেখব। তোর আগে আমার বিয়ে ঠিক হয়ে গেছে বলে তোর আবার আমার উপর রাগ নেই তো? ও বুঝেছি, তুই এসব বলে আমার মনটা খারাপ করতে চাইছিস, তাই তো? তুই তো জানিস বাবা হঠাৎই আমার সম্বন্ধটা নিয়ে এলো আর হঠাৎই আমাদের বিয়ে ঠিক করে দিল। আমি ভেবেছিলাম তুই আমার প্রিয় বন্ধু, তাই তুই খুব খুশি হবি। কিন্তু আর নিচে নামিস না কোয়েল, প্লিজ। সামনে তোর বিয়ে বলেই আমি তোকে একটা উপদেশ দিয়েছিলাম, তুই শুনিসনি, সেটা তোর ব্যাপার। এই বলে মীনাক্ষী সেখান থেকে চলে যায়। কয়েকদিন পরে একটা শুভ দিন দেখে কোয়েলের সাথে তার বাবার দেখা পাত্র আবিরের বিয়ে হয়। আবির দেখতে যেমন হ্যান্ডসাম ছিল, তেমনই সে নানান রকমের ফ্যাশন ফলো করতে ভালোবাসতো। আবিরের সাথে কোয়েলের বিয়ে হওয়ার পর তারা দুজনে সবসময় দারুণ দারুণ জামা কাপড়, ব্যাগ, জুতা এসব পরে পরে বাইরে বেরিয়ে লোকজনদের তাক লাগিয়ে দেয়। এরই মধ্যে কোয়েলের জীবনে এক নতুন সমস্যা এসে উপস্থিত হয়। তার সব চুল পড়ে যেতে থাকে। চুলের দেখভাল করবে বলে সে ইন্টারনেটে নানান রকমের ছবি এবং ভিডিও দেখতে থাকে। এসব দেখতে দেখতেই তার সামনে একটি ভিডিও আসে। ওয়াও, এখন তো দেখছি ন্যাড়া হয়ে গেলেও ফ্যাশনের অভাব হবে না। আমার তো এমনিতেই সব চুল পড়ে যাচ্ছে, আমি ভাবছি একেবারে ন্যাড়াই হয়ে যাব। তারপর মাথায় একটা সুন্দর করে ট্যাটু করব, মেহেন্দি দিয়েই করব, যাতে তাড়াতাড়ি উঠে যায়। আর মেহেন্দি লাগালে চুলের স্বাস্থ্যও ভালো হয়। যেমন ভাবা তেমনই কাজ। কোয়েল সেদিনই তাদের বাড়ির থেকে কিছুটা দূরে একটা বিউটি পার্লারে চলে যায়। সেখানে গিয়ে সে তার ইচ্ছার কথা প্রকাশ করে। আপনি শিওর তো আপনি পুরো চুল কামিয়ে ফেলতে চান? আপনার চুলের যে অবস্থা তাতে কিন্তু আপনার নতুন চুল বেরোতে অনেক দেরি হবে। আপনি চুলে অতিরিক্ত পরিমাণে ভুলভাল প্রোডাক্ট ব্যবহার করেছেন বলে এই অবস্থা হয়েছে। আমি জানি কেন হয়েছে, আর আমাকে কি করতে হবে। আপনাকে যেটা বলা হয়েছে আপনি সেটাই করুন। আমার মাথায় সব চুল কামিয়ে দিন, আর তারপর আপনাদের সব থেকে ভালো মেহেন্দি আর্টিস্ট যে আছে তাকে আমার কাছে নিয়ে আসুন।
আমি আমার মাথায় একটা ট্যাটু করব। কোয়েলের কথা শুনে পার্লারে উপস্থিত থাকা সমস্ত লোকজনের চোখ একেবারে ছানা বড়া হয়ে যায়। তারা কোয়েলের কথা কিছুতেই বিশ্বাস করতে পারে না। আরে হ্যালো, হা করে তাকানোর কি আছে? আমি আমার মাথায় ট্যাটু করতে চাই, কারণ এটাই আজকালকার ট্রেন্ড। আমি ট্রেন্ড ফলো করার জন্য যা খুশি তাই করতে পারি। আপনারা নিজেদের কাজে মন দিন। কিন্তু ম্যাডাম, আপনি যে বললেন আপনার হাজবেন্ড আপনাকে নিতে আসবে, তার মানে তো আপনি বিবাহিত। বিবাহিত হয়ে এমন একটা ভয়ানক স্টাইল করতে আপনার ভয় করছে না? ভয় কেন করব? আমার স্বামীর হাতেও অনেক ট্যাটু আছে। আমার শাশুড়ি মায়ের ভয়ে আমার স্বামী সবসময় ট্যাটুগুলো লুকিয়ে রাখার জন্য ফুল হাতা জামা পরে থাকে। আমিও না হয় মাথায় ঘোমটা দিয়ে থাকবো, কি আছে? এই বলে সে রাহুলকে নানান রকম ভাবে বোঝাতে থাকে। রাহুল কোয়েলের পুরো চুল কামিয়ে ফেলে। সেই সাথে তাদের পার্লারের সব থেকে ভালো মেহেন্দি আর্টিস্টকে সেখানে ডাকে এবং কোয়েলের মাথায় মেহেন্দি দিয়ে খুব ভালো মতো ভীষণ সুন্দর একটা ট্যাটু করে দেওয়া হয়। আমাকে এত সুন্দর লাগছে যে আমি নিজে থেকে নিজেকে চোখ ফেরাতে পারছি না। আমার যে সবার থেকে লোকানো যে সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট আছে, আমি আজকেই ওটাতে আমার ছবি পোস্ট করব। না হলে সবাই জানবে কি করে যে আমি এই ট্রেন্ডটা ফলো করছি। আর তার আগে বাড়ির কেউ যাতে এটা দেখতে না পারে, সেই জন্য ট্যাটুটা ঢাকার একটা ব্যবস্থা করতে হবে। এই ভেবে কোয়েল সেই পার্লার থেকে একটা দামি এবং একদম অবিকল তার চুলের মতোই দেখতে একটা উইগ কিনে সেটা মাথায় পরে বেরিয়ে যায়। বাড়ি এসে সে তার নিজের ঘরের মধ্যে ঢুকে দরজাটা বন্ধ করে দেয় এবং নিজের মাথা থেকে উইগটা খুলে নিজের টাক মাথা করা ট্যাটুটার ছবি তুলতে থাকে। সে তার ছবিটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে আর ছবির নিচে লিখে দেয়, আমার সব কঠিন পরিস্থিতিকে দূর করে আমি নিজেকে আপন করে নিয়েছি। ছবি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তার ছবিতে লাইক এবং কমেন্টের বন্যা বয়ে যায়। কিন্তু কোয়েল সেসব কিছুই খুলে দেখে না। হঠাৎই তার ফোনে তার পুরানো বান্ধবী মীনাক্ষীর ফোন আসে। তোর সাথে এত কিছু হয়ে গেল আর তুই আমাকে জানাসনি? তোর বিয়ে হয়ে মাত্র কয়েক মাস হয়েছে, এরই মধ্যে আমি মাসি হওয়ার খবর পাবো তা নয়, সোশ্যাল মিডিয়া থেকে তোর সম্পর্কে এসব খবর পেতে হচ্ছে। কি খবর? কি হয়েছে? কি দেখেছিস তুই? আমি কিছু বুঝতে পারছি না, প্লিজ একটু খুলে বল। তোর ক্যান্সার হয়েছে, তুই আমাদের কাউকে বলিসনি? আমি তো কাকু কাকিমার সাথেও দেখা করতে গিয়েছিলাম, ওরাও তো আমাকে কিছু বললো না। তুই আমাকে কোনোদিনও নিজের বন্ধু ভাবিসনি, তাই না? আমার ক্যান্সার? এসব কি বলছিস তুই? আর নাটক করিস না কোয়েল, অনেক হয়েছে, এবার বাদ দে। ছবির নিচে লেখা ক্যাপশন দেখেই আমি বুঝতে পেরেছি তোর সাথে কি হয়েছে আর কি হয়নি। আমি তো কঠিন পরিস্থিতি মানে আমার এই চুল পড়ে যাওয়া আর আমার শ্বশুরবাড়ির লোকজনেদের ভয়ে ট্রেন ফলো করতে না পারাকে বুঝিয়েছি। এরা কি তাহলে সেটাকে ক্যান্সার ভেবে নিল? ও বুঝলাম, মাথা ন্যাড়া দেখেই হয়তো এসব ভেবেছে। ভেবেই যখন নিয়েছে, আমিও একটি সুযোগের সৎ ব্যবহার করি। কি রে, কথা বল, চুপ করে আছিস কেন তুই? আসলে কি বলতো, আমি আমার স্বামীকেও এই কথাটা জানাইনি। ওর কি দোষ বল? সবেমাত্র বিয়ে করে নতুন জীবনের সূচনা করতে চেয়েছিল, এরই মধ্যে ও যদি জানতে পারে ও স্ত্রী এরকম মারণ রোগের সাথে যুদ্ধ করছে, তাহলে ও তো ভেঙে পড়বে বল। তাহলে তুই কি চিকিৎসা শুরু করিসনি? নিশ্চয়ই করেছিস, সেই কারণেই বোধহয় তোর মাথায় আর চুল নেই। আমি যদি তোর কোনো সাহায্য করতে পারি, তুই কিন্তু আমাকে বলিস একবার। হ্যাঁ হ্যাঁ, চিকিৎসা তো শুরু করেছি, কিন্তু আর চিকিৎসা করা সম্ভব হবে না। আমার কাছে আর টাকা নেই, যা হবে ভাগ্যের পরিহাস ভেবে মেনে নিতে হবে। ঠিক আছে, চল আমি যাই। এখনই আবার মাথায় উইগ পরে বাড়ির সবার সামনে যেতে হবে আর সুস্থ থাকার অভিনয় করতে হবে। কোয়েল এসব বলে মুচকি হেসে ফোনটা রেখে দেয়। ওদিকে মীনাক্ষী ভয় পেয়ে তার সমস্ত বন্ধু বান্ধবদের এই কথাটা জানায়। তারা সবাই মিলে সোশ্যাল মিডিয়াতে দেওয়া কোয়েলের ছবিটা নিয়ে সারা পৃথিবীর লোকের কাছ থেকে আর্থিক অনুদানের ব্যবস্থা করতে থাকে, যাতে কোয়েল সঠিক সময়ে তার চিকিৎসা পেতে পারে। এইভাবে কয়েকটা দিন কাটে। উফ বাবা, ভেবেই অবাক লাগছে, আজকে মীনাক্ষী অনেকগুলো টাকা পাঠিয়েছে। এই সব টাকা দিয়ে আমি আবার নতুন করে সাজতে পারবো। কে বলেছে ট্রেন্ড ফলো করা খারাপ? ট্রেন্ড ফলো করার জন্যই তো আজ আমাদের ঘরে এত টাকা রোজগার হচ্ছে। মীনাক্ষী কোয়েলকে চিকিৎসার জন্য টাকা পাঠায়, আর কোয়েল সেসব টাকাগুলো নিয়ে নিত্য নতুন জামা কাপড় কেনে, বড় বড় পার্লারে যায়, দামি দামি উইগ কেনে, আর মেহেন্দির ট্যাটু উঠে গেলেই আবার নিজের পছন্দ মতো মেহেন্দি দিয়ে নতুন নতুন ট্যাটু করে। আবির কিংবা কোয়েলের শাশুড়ি মা কিছু জিজ্ঞাসা করলে কোয়েল সর্বদাই বলে তার বাবা তাকে টাকা পাঠিয়েছে।
এভাবেই সব ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎই একদিন মীনাক্ষী এবং আবির দুজনেই কোয়েলকে পার্লারে মাথায় মেহেন্দি দিয়ে ট্যাটু করতে দেখে ফেলে। তোমরা তোমরা এখানে কি করছো? তোমরা দুজনে একসাথে কিভাবে এলে? আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু তোমরা প্লিজ আমাকে একটু বলো। এত নিচে নেমে গেলে কোয়েল? এইভাবে মিথ্যে কথা বলে সারা পৃথিবীর লোককে ঠকাচ্ছ, ওদের টাকা নষ্ট করছো। আজ আমাদের অফিসের কলিগ, যে কিনা আমেরিকাতে থাকে, সে আমাকে তোমার ছবি পাঠিয়ে বলছে আমি কেন তাকে বলিনি যে তোমার ক্যান্সার হয়েছে আর আমাদের টাকাটা দরকার। এই কথা শুনে আমি খোঁজ লাগাই যে ডোনেশনের জন্য ছবিটা কে পোস্ট করেছে। তখন আমি মীনাক্ষীর কথা জানতে পারি, তারপর মাকে জিজ্ঞাসা করে জানতে পারি আজই তোমার এই পার্লারে আসার কথা। তাই চলে এলাম। মাথায় ট্যাটু করা তো আরো একটা কঠিন পরিস্থিতি তোমার জীবনে আসতে চলেছে, সেটার জন্য আরেকটা ট্যাটু করতেই পারো। কঠিন পরিস্থিতি? এইসব তুমি কি বলছো আবির? কঠিন পরিস্থিতি তো বটেই। আমি তোমার মতো মিথ্যাবাদীর সাথে সংসার করতেই চাই না। তুমি দিনের পর দিন আমাকে ঠকিয়েছো, নিজের ছোটবেলার বান্ধবীকেও ঠকিয়েছো। তোমাকে আমি আর বিশ্বাস করি না। মীনাক্ষী, একটু আবিরকে বোঝা না। ও এরকম করলে কি করে হবে বল? আমার বাবা মা যদি এসব জানতে পারে তাহলে তো ওরা আমাকে বাড়িতে থাকতে দেবে না। আমি কোথায় থাকবো? তুই এভাবে আমাকে ঠকালি, আমাদের সবাইকে ঠকালি। এখন যদি সবাই জানতে পারে যে ডোনেশনের জন্য চাওয়া পোস্টটা মিথ্যা ছিল, তাহলে আমাকে তো জেলে যেতে হবে। এরকম কেন করলি তুই? কোয়েল খুবই কাঁদতে থাকে। কোয়েলের কাছে তাদের প্রশ্নের উত্তর দেওয়ার মতো কিছু থাকে না। তারা সেদিনই সোশ্যাল মিডিয়া থেকে কোয়েলের ক্যান্সারের জন্য ডোনেশন চাওয়ার সমস্ত ছবি ডিলিট করে দেয়। কোয়েল অনেকবার ক্ষমা চাইলেও আবির কিংবা মীনাক্ষী কেউই তাকে ক্ষমা করতে পারে না।